আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার আজকের পাঠের বিষয় শিল্প মনোবিজ্ঞান প্রোগ্রাম বিএ, বিএসএস ও বিএসসি পাস, কোর্স কোড 133401, কোর্সের নাম শিল্প মনোবিজ্ঞান, লেকচার নম্বর 2, লেকচারের শিরোনাম শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ, অধ্যায় প্রথম। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল্লাহ কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকের পাঠ শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ, ইন্ডাস্ট্রিয়াল অর অর্গানাইজেশনাল সাইকোলজি হিস্ট্রি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের শিল্প মনোবিজ্ঞানের সমস্যাবলী বর্ণনা করতে পারবে, অথবা মনোবিজ্ঞানের নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে পারবে। শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ। শিল্প মনোবিজ্ঞানের একটি প্রায়োগিক শাখা। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি শিল্প মনোবিজ্ঞান হচ্ছে ফলিত মনোবিজ্ঞান। এটা হচ্ছে মনোবিজ্ঞানের কি একটি প্রায়োগিক শাখা। শিল্প মনোবিজ্ঞানে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের আচরণগত বিভিন্ন দিক ও মানবীয় সমস্যা ও সেগুলো সমাধানের জন্য মনোবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞানকে কাজে লাগানো হয়। আর শিল্প ব্যবসা ক্ষেত্রে সকল সমস্যা সমাধানের জন্য 20 শতকের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিল্প মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। কখন? শিল্প ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাস্তব সমস্যা সমাধানের জন্য 20 শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিল্প মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। কখন যাত্রা শুরু হয়? 20 শতাব্দীর প্রথম দিকে। কোথায়? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। দেখো, 1915 সালে কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউটে বিংহ্যাম প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ উদ্বোধন করেন। কে উদ্বোধন করেন? বিংহ্যাম। কোথায়? কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউটে। (1921 সালে মুর কার্নেগি ইনস্টিটিউটের ফলিত মনোবিজ্ঞান বিভাগ থেকে শিল্প মনোবিজ্ঞানে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বিক্রয় নৈপুণ্য গবেষণা সংস্থার কাজ আরও ব্যাপক ভিত্তিক ও ত্বরান্বিত করার জন্য 1918 সালে খুচরা বিক্রয় প্রশিক্ষণ সংস্থা স্থাপন করা হয় এবং জেমস বার্ট মাইনার এর স্থায়ী পরিচালক নিযুক্ত হন। 1919 সালে বিংহ্যামকে এই পরিদপ্তরের স্থায়ী পরিচালক নিয়োগ করা হয়। আর্মি আলফা ও আর্মি বিটা অভিক্ষা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালে আমেরিকার মনোবিজ্ঞান সমিতি মনোবিজ্ঞানকে সহায়তা করার জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেন। কত সালে? 1917 সালে। কোন সমিতি? আমেরিকার মনোবিজ্ঞান সমিতি। এ সমিতি মনোবিজ্ঞানকে সহায়তা করার জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে। কর্মসূচি বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীতে কর্মচারী নির্বাচনের জন্য, অক্ষর জ্ঞান সম্পন্নদের জন্য অভিক্ষা এ এবং নিরক্ষরদের জন্য অভিক্ষা বি রচনা করেন। তাহলে
দেখো, অক্ষর জ্ঞান সম্পন্নদের জন্য কোন ধরনের অভিক্ষা রচনা করেন? এ। আর নিরক্ষরদের জন্য, যারা পড়ালেখা জানে না, তাদের জন্য কি? বি রচনা করেন, অভিক্ষা বি রচনা করেন। পরবর্তী পর্যায়ে সামরিক বাহিনীতে নবগঠিত মনোবিজ্ঞান অভিক্ষাকে সংশোধন করে আর্মি আলফা ও আর্মি বিটা অভিক্ষা রচনা করে। মানসিক সতর্কতামূলক অভিক্ষা 1919 সালে আর.সি. ক্লোদিয়ের নেতৃত্বে এসকোট কোম্পানি নামে একটি পরামর্শদানকারী সংস্থা গঠিত হয়। কত সালে? 1919 সালে আর.সি. ক্লোদিয়ের নেতৃত্বে এসকোট কোম্পানি নামে, কি কোম্পানি নামে? এসকোট কোম্পানি নামে একটি পরামর্শদানকারী সংস্থা গঠিত হয়। এসকোট কোম্পানি বেসামরিক কর্মচারী নির্বাচন, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার ব্যবহার উপযোগী মানসিক সতর্কতামূলক অভিক্ষা রচনা করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার উপযোগী একাধিক ট্রেড অভিক্ষা রচনা করেন। কি অভিক্ষা রচনা করেন? ট্রেড অভিক্ষা রচনা করেন। কি জন্য? কোম্পানির বেসরকারি কর্মচারী নির্বাচনের জন্য, প্রশিক্ষণ দানের জন্য, ব্যবস্থাপনার ব্যবহার উপযোগী মানসিক সতর্কতামূলক অভিক্ষা রচনা করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার উপযোগী একাধিক ট্রেড অভিক্ষা রচনা করেন। স্ট্রং বৃত্তিমূলক অভিক্ষা। স্ট্রং বৃত্তিমূলক আগ্রহ অভিক্ষা। জীবন বীমা শিল্পের অগ্রগতি ও প্রসারকল্পে মনোবিজ্ঞানকে ফলপ্রসূভাবে প্রয়োগ করার জন্য 1919 সালে কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক জীবন বীমা বিক্রয় নৈপুণ্য স্কুল নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। কত সালে? 1919 সালে। আর কাদের দ্বারা? কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক জীবন বীমা বিক্রয় নৈপুণ্য স্কুল নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। কি জন্য? শিল্পের অগ্রগতি ও প্রসারকল্পে মনোবিজ্ঞানকে ফলপ্রসূভাবে প্রয়োগ করার জন্য। শিল্পের অগ্রগতি ও প্রসারকল্পে মনোবিজ্ঞানকে ফলপ্রসূ করার জন্য 1919 সালে কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক জীবন বীমা বিক্রয় নৈপুণ্য স্কুল নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। ই.কে. স্ট্রং ও এই প্রতিষ্ঠানের পরিচালক নিযুক্ত হন। প্রতিষ্ঠানটি বৃত্তি নির্বাচনের ব্যাপারে সহায়তা ও পরামর্শ প্রদানে স্ট্রং বৃত্তিমূলক আগ্রহ অভিক্ষা রচনা করেন। প্রতিষ্ঠানটি বৃত্তি নির্বাচনের ব্যাপারে সহায়তা ও পরামর্শ প্রদানে স্ট্রং বৃত্তিমূলক আগ্রহ অভিক্ষা রচনা করেন। মানে কে কোন পেশা বেছে নেবে সেজন্য যার যেই দিকে যোগ্য কাজ করার আগ্রহ বা প্রবণতা, সেই অনুযায়ী কাজ করার জন্য যে কার কোন দিকে যোগ্যতা, কোন কাজের যোগ্যতা বা কোন কাজের প্রবণতা রয়েছে বা কোন কাজে আগ্রহ রয়েছে, সেই আগ্রহ বা প্রবণতা পরিমাপ করার জন্য প্রতিষ্ঠানটি কী করে? বৃত্তি নির্বাচনের ব্যাপারে সহায়তা পরামর্শ প্রদানে স্ট্রং বৃত্তিমূলক আগ্রহ অভিক্ষা রচনা করে। এটা কোথায়? কত সালে? 1919 সালে কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক জীবন বীমা বিক্রয় নৈপুণ্য স্কুল নামে একটি প্রতিষ্ঠান খোলা হয়। এখানে ই.কে. স্ট্রং কী করেন? প্রতিষ্ঠানের পরিচালক নিযুক্ত হন এবং প্রতিষ্ঠানটি কী করে? এই প্রতিষ্ঠানটি, কোন প্রতিষ্ঠানটি? এই যে কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক জীবন বীমা বিক্রয় নিপুণ যে স্কুলটা প্রতিষ্ঠা করা হয়, সেই স্কুলটাতে কি করা হয়? বৃত্তি নির্বাচনের ব্যাপারে সহায়তা ও পরামর্শ প্রদানে স্ট্রং বৃত্তিমূলক আগ্রহ অভিক্ষা রচনা করে। শিল্প মনোবিজ্ঞানের গবেষণার মধ্যে বৃহত্তম গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। এই গবেষণাটা 12 বছর ধরে চলে এবং এই গবেষণায় ফলাফলে প্রমাণিত হয়েছে যে উৎপাদনের ক্ষেত্রে কর্মের প্রাকৃতিক পরিবেশের চেয়ে ব্যক্তির মনোভাব ও ব্যক্তির যে আগ্রহ মনোভাব, কর্মচারীদের আগ্রহ মনোভাব এবং তাদের এগুলোর সম্পর্ক রয়েছে। এই গবেষণা প্রমাণিত হয়েছে। দেখো, 1927 সালে শিল্প প্রতিষ্ঠানে কর্ম পরিবেশ
পরিবেশ, দুর্ঘটনা, অঘেয়েমি মনোভাবের সাথে সম্পর্ক নির্ণয়ের জন্য একটি গবেষণা প্রকল্প শুরু হয়। শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হথর্ন শিল্প প্রতিষ্ঠানের নাম অনুসারে এই গবেষণার নাম দেওয়া হয় হথর্ন গবেষণা প্রকল্প। কিসের অনুসারে? শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হথর্ন শিল্প প্রতিষ্ঠানের নাম অনুসারে এই গবেষণার নাম দেওয়া হয় কি? হথর্ন গবেষণা। এটা কোন সালে করা হয়? 1927 সালে। ছবিগুলো দেখে কি মনে হচ্ছে দেখো তো, ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? সবাই ক্লান্ত দেখা যাচ্ছে, সবাইকে মনে হচ্ছে যে ক্লান্ত। দেখো এই শিল্প ক্লান্তি মানে কাজ করতে করতে ক্লান্তি আসবে। ক্লান্তি কেন আসে, ক্লান্তির কারণ নির্ণয়, এগুলির জন্য একটা ব্রিটেন ভিত্তিক একটা গবেষণা করা হয়। শিল্প মনোবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে ব্রিটেনের শিল্প ক্লান্তি গবেষণা বোর্ডের অবদান কম নয়। 1915 সালে এই বোর্ডটি শিল্প ক্লান্তির বিভিন্ন দিকের উপর গবেষণা চালায়। শিল্প ক্লান্তি কেন হয়, কী জন্য হয়, ক্লান্তি ও একঘেয়েমির মধ্যে পার্থক্য কী, ক্লান্তি কিভাবে দূর করা যাবে। উক্ত গবেষণার প্রেক্ষিতে 1921 সালে ব্রিটেনে জাতীয় মনোবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। কি হয়? উক্ত গবেষণার প্রেক্ষিতে 1921 সালে ব্রিটেনে জাতীয় মনোবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1945 সালে ব্রিটেনে টেভিস্টক ইনস্টিটিউট নামে আরেকটি মনোবিজ্ঞান বিষয়ক পরামর্শ দানকারী একটি বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এগুলো হচ্ছে ব্রিটেন ভিত্তিক গবেষণা। দেখো 20 শতকের গোড়ার দিক থেকে বর্তমান সময় পর্যন্ত সমগ্র উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশে শিল্প মনোবিজ্ঞানের বিকাশ হচ্ছে। শিল্প মনোবিজ্ঞানের প্রসার ও বিস্তারে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাহলে দেখো 20 শতকের গোড়ার দিক থেকে বর্তমান সময় পর্যন্ত সমগ্র কোথায় কোথায়? উত্তর আমেরিকায়, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশে কি হচ্ছে? মনোবিজ্ঞানের বিকাশ হচ্ছে। এবং শিল্প মনোবিজ্ঞানের প্রসার ও বিস্তারে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং শিল্পক্ষেত্রে ও ব্যবসার ক্ষেত্রে নানামুখী সমস্যা সমাধানের ফলপ্রসূ প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। এগুলো হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ। এতক্ষণ যা পড়ালাম তা হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ। এখন আসো বাংলাদেশের শিল্প মনোবিজ্ঞানের সমস্যা। তো আজকে এখন আমার বিষয়টা হচ্ছে বাংলাদেশে শিল্প মনোবিজ্ঞানের সমস্যা। বাংলাদেশে অর্থনীতিতে ব্যাপক অবদানের অংশীদার হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। এইসব শিল্প প্রতিষ্ঠানে স্থিতি ও উন্নয়নের জন্য শিল্প মনোবিজ্ঞানের অধ্যয়ন এবং প্রয়োগ খুবই জরুরি। বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে পেশাদারি মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয় না। বাংলাদেশের শিল্প মনোবিজ্ঞানের সমস্যাগুলো দেখো, সমস্যাগুলোর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ব্যবস্থাপনার উদাসীনতা। ব্যবস্থাপনার উদাসীনতা কীরকম? বাংলাদেশে শিল্প মনোবিজ্ঞানের কদর অনেক কম। এর প্রধান কারণটা কি জানো? শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের উদাসীনতা। ব্যবস্থাপকরা শিল্প কারখানায় শিল্প মনোবিজ্ঞানীরা কী ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে তাদের মনোযোগ খুবই কম। বাংলাদেশের শিল্প কারখানার ব্যবস্থাপকরা শিল্প মনোবিজ্ঞানীদের গুরুত্ব উপলব্ধি করতে পারছে না, যার ফলে বাংলাদেশে শিল্প মনোবিজ্ঞানীর গুরুত্ব খুবই কম। তবে দিন দিন শিল্প মনোবিজ্ঞানের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে শিল্প মনোবিজ্ঞানীদের অপর্যাপ্ততা। আমাদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিল্প মনোবিজ্ঞানকে
বিষয় হিসেবে গুরুত্ব দেয় না। আর হচ্ছে গিয়ে দেওয়ার প্রয়োজনীয় গুরুত্ব না দেওয়ার কারণে এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদাভাবে শিল্প মনোবিজ্ঞানের বিষয় হিসেবে গুরুত্ব না দেওয়ায় প্রয়োজনীয় সংখ্যক শিল্প মনোবিজ্ঞানী তৈরি হচ্ছে না। তাই ইচ্ছা করলেই যদি কেউ মনে করে যে শিল্প মনোবিজ্ঞান নিয়োগ দিবে, তাই ইচ্ছা করলেই শিল্প মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া এদেশের ছাত্রছাত্রীদের নিকট শিল্প মনোবিজ্ঞান বিষয় হিসেবে তেমন গুরুত্ব পায়নি। তবে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে শিল্প মনোবিজ্ঞানে এমএসসি ডিগ্রি প্রদান করা হচ্ছে। শিল্পে পরামর্শ এদেশের শিল্প কারখানা এখনও তেমনভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই। আমাদের বাংলাদেশে এখনও এই শিল্পে পরামর্শ শিল্প কারখানায় এখনও তেমনভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই। কারণ হচ্ছে এদেশের অধিকাংশ শিল্পে মালিকানা থেকে ব্যবস্থাপনা এখনও পৃথক হয়নি। এর কারণে শিল্পে পরামর্শ যে শিল্প মনোবিজ্ঞানীরা দিবে এটা বাংলাদেশে ততটা গুরুত্ব সহকারে কেউ দেখছে না। সাথে সাথে শিল্পে মনোবিজ্ঞানের পরামর্শ প্রয়োজনীয় হয়ে উঠবে। শিল্প কারখানায় গবেষণা ও উন্নয়ন বিভাগের অভাবে শিল্প মনোবিজ্ঞানের গুরুত্ব তেমন বৃদ্ধি পায়নি। তাই বাংলাদেশের শিল্প মনোবিজ্ঞানের সমস্যা অনেক। গবেষণা ও উন্নয়ন। বাংলাদেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে গবেষণা ও উন্নয়ন নামে কোনো বিভাগ চালু হয়নি। যতগুলি প্রতিষ্ঠান আছে অধিকাংশ প্রতিষ্ঠানে কি হচ্ছে, গবেষণা ও উন্নয়ন নামে কোনো বিভাগ চালু হয়নি। এই বিভাগের কার্যক্রম যত বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও তত বৃদ্ধি পাবে। সাথে সাথে শিল্প মনোবিজ্ঞানের পরামর্শ প্রয়োজনীয় হয়ে উঠবে। শিল্প কারখানায় গবেষণা ও উন্নয়ন বিভাগের অভাবে শিল্প মনোবিজ্ঞানের গুরুত্ব তেমন বৃদ্ধি পায় নাই। শ্রমিক অসন্তোষ। কর্মীদের অসন্তোষ বাংলাদেশের শিল্প মনোবিজ্ঞানের অন্যতম সমস্যা হলো কর্মী অসন্তোষ। শিল্প কারখানায় কর্মী অসন্তোষ বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কর্মী অসন্তোষ দূরীকরণে এদেশের ব্যবস্থাপকরা তেমনি গুরুত্ব দেন না। কেননা এদেশের কর্মী সংখ্যা কাজের তুলনায় অনেক কর্মী সংখ্যা কাজের তুলনায় অনেক, কাজ কম কিন্তু কর্মী সংখ্যা বেশি। তাই কি হচ্ছে, কর্মী অসন্তোষ দূরীকরণে দেশের ব্যবস্থাপকরা তেমন গুরুত্ব দেয় না। তাই বাংলাদেশের শিল্প কারখানায় কর্মীদের অসন্তোষ দূরীকরণে শিল্প মনোবিজ্ঞানীদের নিয়োগ দেওয়া যায় না। আবার দেখা যায় যে আরেকটা সমস্যা হচ্ছে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক। প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উন্নত শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক জরুরি। কিন্তু যদি শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক অনুন্নত হয়, তাহলে এটি কোনো ধরনের মনস্তাত্ত্বিক কারণে ঘটেছে বা কিভাবে তা উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনেক সময় সহজেই বুঝে উঠতে পারেন না। আবার দেখো, মানবীয় আচরণ। বাংলাদেশের শিল্প কারখানায় মানবীয় আচরণ তেমন গুরুত্ব দেয় না। মানবীয় আচরণ যে শিল্প উৎপাদন ও শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে ভূমিকা রাখতে পারে, তা ততটা গুরুত্বের সাথে বিবেচনা করা হয় না। শিল্প উৎপাদনে মানবীয় আচরণের ভূমিকা অপরিসীম। একজন দক্ষ ও সুস্থ কর্মী একজন অসুস্থ কর্মী তুলনায় উৎপাদনশীলতা বেশি করে। তারপর ব্যক্তির এই যে শ্রমিক কর্মচারীদের অসন্তোষ কেন, ব্যক্তিত্ব, ওদের আবেগ, অনুকূল অনুভূতি,
এইসব ক্ষেত্রে যে শিল্পায়নে বা সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব রাখতে পারে এদেশের শিল্প ব্যবস্থাপকগণ তা কখনোই বিবেচনায় আনেন না। একজন কর্মীর আবেগ শিল্প উৎপাদনে যে প্রভাব বিস্তার করতে পারে তাই এদেশের শিল্প ব্যবস্থাপকরা তেমন গুরুত্ব দেন না। তাই বাংলাদেশের শিল্প ও মনোবিজ্ঞানের গুরুত্ব অনেক কম। অবশেষে আমি বলতে পারি যে শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। শিল্প মনোবিজ্ঞান শিল্প ব্যবস্থার ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের আচার আচরণ ও সমস্যা নিয়ে কাজ করে। শিল্প মনোবিজ্ঞানের ক্ষেত্রকে বাংলাদেশে আরও বেশি সম্প্রসারিত করতে হবে সমস্যাগুলো দূর করে। শিল্প মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা শিল্প মালিকদের বুঝাতে হবে। ঠিক আছে, শিল্প মনোবিজ্ঞানের একটা কি হচ্ছে প্রায়োগিক শাখা। শিল্প মনোবিজ্ঞানে শিল্পে মানব সম্পর্ক, উৎপাদন, উপযোগিতা, যানবাহন, কৃষি, যোগাযোগ, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি নিয়ে আলোচনা করে। বাংলাদেশের শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে শিল্প মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং শিল্প মনোবিজ্ঞান গুরুত্ব শিল্প মালিকদের বুঝাতে হবে। শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক বিকাশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী। স্কট 1901 সালে 20 ডিসেম্বর ওয়েস্টার্ন অ্যাডভার্টাইজিং কোম্পানির ম্যানেজারের আহ্বানে শিকাগোর অ্যাগেট ক্লাবে বিজ্ঞাপনের ক্ষেত্রে কীভাবে মনোবিজ্ঞানকে প্রয়োগ করা যায় সে বিষয়ে বক্তব্য পেশ করেন। স্কট কী করেছেন? 1901 সালে 20 ডিসেম্বর ওয়েস্টার্ন অ্যাডভার্টাইজিং কোম্পানির ম্যানেজারের আহ্বানে শিকাগোর অ্যাগেট ক্লাবে বিজ্ঞাপনের ক্ষেত্রে কীভাবে মনোবিজ্ঞানকে প্রয়োগ করা যায় সে বিষয়ে বক্তব্য পেশ করেন। 1915 সালে বিংহ্যাম কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউটে প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ উদ্বোধন করেন। কে? বিংহ্যাম। কোথায়? কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউটে। কত সালে? 1915 সালে। সালে মুর কার্নেগি ইনস্টিটিউটের ফলিত মনোবিজ্ঞান বিভাগ থেকে শিল্প মনোবিজ্ঞানে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন। প্রথম ডক্টরেট ডিগ্রি কে লাভ করেন? মুর কার্নেগি ইনস্টিটিউট এর ফলিত মনোবিজ্ঞান বিভাগ থেকে মুর কার্নেগি প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কত সালে? 1921 সালে। 1916 সালে বিক্রয় নৈপুণ্য গবেষণা সংস্থা প্রতিষ্ঠিত হয়। সালে খুচরা বিক্রেতা প্রশিক্ষণ সংস্থা স্থাপন করা হয়। 1919 সালে বিংহ্যামকে এই পরিদপ্তরের স্থায়ী পরিচালক নিয়োগ করা হয়। তাহলে খুচরা বিক্রেতা প্রশিক্ষণ সংস্থা কোন সালে স্থাপন করা হয়? 1918 সালে। আর বিংহ্যামকে স্থায়ী পরিচালক নিয়োগ করা হয় কত সালে? 1919 সালে। সালে আরসি ক্লোদিয়ের নেতৃত্বে স্কট কোম্পানি নামে একটি পরামর্শদানকারী সংস্থা গঠিত হয়। 1919 সালে
আরসি ক্লোদিয়ার নেতৃত্বে, কার নেতৃত্বে? আরসি ক্লোদিয়ার নেতৃত্বে স্কট কোম্পানি নামে একটি পরামর্শদানকারী সংস্থা গঠিত হয়। 1919 সালে কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক জীবন বীমা নৈপুণ্য নামে একটি স্কুল খোলা হয়। জীবন বীমা নৈপুণ্য নামে স্কুলটি কোন সালে খোলা হয়? 1919 সালে। কাদের দ্বারা? কার্নেগি প্রযুক্তি ইনস্টিটিউটের দ্বারা। কে স্ট্রং এই প্রতিষ্ঠানের পরিচালক নিযুক্ত হন। কে এই প্রতিষ্ঠানের পরিচালক নিযুক্ত হন? কে স্ট্রং। 1921 সালে বিখ্যাত মনোবিজ্ঞানী ক্যাটেল ও তার কয়েকজন সহযোগীর প্রচেষ্টায় মনোবৈজ্ঞানিক সংস্থা নামে মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি মনোবিজ্ঞান বিষয়ক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান স্থাপিত হয়। 1921 সালে তাহলে কি হচ্ছে? বিখ্যাত মনোবিজ্ঞানী ক্যাটেল ও তার কয়েকজন সহযোগীর প্রচেষ্টায় মনোবৈজ্ঞানিক সংস্থা নামে মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি মনোবিজ্ঞান বিষয়ক পরামর্শদানকারী প্রতিষ্ঠান স্থাপিত হয়। 1927 সালে শিকাগোর ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানির হথর্ন শিল্প প্রতিষ্ঠানে হথর্ন অনুধান বা গবেষণা প্রকল্প শুরু করেন। হথর্ন গবেষণা প্রকল্প কখন শুরু হয়? 1927 সালে। হথর্ন গবেষণার ফলে প্রকাশ পায় যে কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের চেয়ে কর্মক্ষেত্রের মানসিক ও সামাজিক পরিবেশ উৎপাদনকে অধিক প্রভাবিত করে। কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ উৎপাদনকে যে পরিমাণ প্রভাবিত করে তার চেয়ে অধিক প্রভাবিত করে কর্মক্ষেত্রের মানসিক ও সামাজিক পরিবেশ। তাহলে হথর্ন গবেষণার ফলে কি প্রমাণিত হয়েছে? কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের চেয়ে কর্মক্ষেত্রের মানসিক ও সামাজিক পরিবেশ উৎপাদনকে অধিক প্রভাবিত করে। 1945 সালে কুট লিউইন ম্যাসাচুসেটস প্রযুক্তি ইনস্টিটিউটে দলীয় গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলেন। এই গবেষণা কেন্দ্রের দলীয় কাঠামো, প্রেষণা ও উৎপাদন প্রভৃতি বিষয়ে বহু গবেষণা পরিচালিত হয়। এই গবেষণা কেন্দ্রে কী কী গবেষণা পরিচালিত হয়? দলীয় কাঠামো, প্রেষণা ও উৎপাদন প্রভৃতি বিষয়ে বহু গবেষণা পরিচালিত হয়।
দ্বিতীয় মহাযুদ্ধের ফলে ফলিত মনোবিজ্ঞানের গুরুত্ব বৃদ্ধি পায়। পরিণতি হিসেবে 1945 সালে আমেরিকার মনোবিজ্ঞান সমিতি শিল্প ও ব্যবসা সংক্রান্ত মনোবিজ্ঞান শাখা খোলে এবং বৃত্তিমূলক মনোবিজ্ঞানীদের স্বীকৃতি প্রদান করে। তাহলে দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের ফলে ফলিত মনোবিজ্ঞানের গুরুত্ব বৃদ্ধি পায়। পরিণতি হিসেবে কি 1945 সালে আমেরিকার মনোবিজ্ঞান সমিতি ও শিল্প ব্যবসা সংক্রান্ত মনোবিজ্ঞান শাখা খোলে এবং বৃত্তিমূলক মনোবিজ্ঞানীদের স্বীকৃতি প্রদান করে। শিল্প মনোবিজ্ঞানের জন্ম ও বিকাশ শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয়, ইউরোপ বিশেষ করে ব্রিটেনে বিস্তার লাভ করেছে। 1915 সালে ব্রিটেনে শিল্পক্রান্তি গবেষণা বোর্ড স্থাপিত হয়। তাহলে দেখো, 1945 সালে প্রেষণ উৎপাদন প্রভৃতি বিষয়ে বহু গবেষণা পরিচালিত হয়। গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলা হয়। 1945 সালে কি গতিশীলতা গবেষণা কেন্দ্র খোলা হয়। দ্বিতীয় মহাযুদ্ধের ফলে 1945 সালে আমেরিকার মনোবিজ্ঞান সমিতি শিল্প ও ব্যবসা সংক্রান্ত মনোবিজ্ঞান শাখা খোলে। এতে বৃত্তিমূলক মনোবিজ্ঞানদের স্বীকৃতি প্রদান করে। আবার শিল্প মনোবিজ্ঞানের জন্ম ও বিকাশ যে শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ তা না, ইউরোপ বিশেষ করে ব্রিটেনে বিস্তার লাভ করেছে। 1915 সালে ব্রিটেনে শিল্পক্রান্তি গবেষণা বোর্ড স্থাপিত হয়। বর্তমানে সমগ্র উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার কোনো কোনো অংশে এ ধরনের বহু প্রতিষ্ঠান ও শিল্প ও ব্যবসা ক্ষেত্রে সমস্যা সমাধানের ব্যাপারে মনোবিজ্ঞানকে ফলপ্রসূভাবে প্রয়োগ করার কাজে শিল্প মনোবিজ্ঞানীরা রত রয়েছেন। মূল্যায়ন। সর্বপ্রথম কোথায় শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে, অথবা কখন কোথায় শিল্প মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়? উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ উদ্ভাবন করেন কে? কত সালে ফলিত মনোবিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশিত হয়? সাইকোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি গ্রন্থটি কার? সাইকোলজি ইন ইন্ডাস্ট্রি গ্রন্থটি কার? আশা করি উত্তর দিতে পেরেছ। উত্তর মিলিয়ে নাও। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? সর্বপ্রথম কোথায় শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে, বা কখন কোথায় শিল্প মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়? বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সর্বপ্রথম শিল্প মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ উদ্ভাবন করেন কে? প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ উদ্ভাবন করেন বিংহ্যাম। 3 নাম্বার হচ্ছে, কত সালে ফলিত মনোবিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশিত হয়? 1917 সালে ফলিত মনোবিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশিত হয়। 4 নাম্বার হচ্ছে, সাইকোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি গ্রন্থটি কার? উত্তর হচ্ছে, সাইকোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি গ্রন্থটি হুগো মন স্টারবার্গের। 5, সাইকোলজি ইন ইন্ডাস্ট্রি গ্রন্থটি কার? সাইকোলজি ইন ইন্ডাস্ট্রি গ্রন্থটি হচ্ছে N.R.F. মায়ের। তাহলে দেখো, বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিল্প মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। আর প্রথম ফলিত মনোবিজ্ঞান বিভাগ উদ্ভাবন করেন বিংহ্যাম।
1917 সালে ফলিত মনোবিজ্ঞান বিষয়ক জার্নাল প্রকাশিত হয়। আর সাইকোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি গ্রন্থটি হুগো মন এস্টারবার্গের। আর সাইকোলজি ইন ইন্ডাস্ট্রি গ্রন্থটি NRF মায়ারের। বাড়ির কাজ। শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ ব্যাখ্যা করো। বাংলাদেশে শিল্প মনোবিজ্ঞানের সমস্যাবলী বর্ণনা করো, অথবা মনোবিজ্ঞানের নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। মূল্যায়নের যে প্রশ্নগুলো দিয়েছি এবং এই বাড়ির কাজের যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে যদি পড়ে ফেলো এই ক্লাসের সাহায্য নিয়ে এবং সহায়ক গ্রন্থাবলীর সাহায্য নিয়ে, আশা করি তোমরা ভালো করতে পারবে। আজকের এই কন্টেন্ট দড়িতে, স্লাইড দড়িতে আমি যে বইগুলির সাহায্য নিয়েছি সেই বইগুলো হচ্ছে মোহাম্মদ আমিনুল হক, স্নাতক মনোবিজ্ঞান 2, হাসান বুক হাউস, ঢাকা। আব্দুল খালেক 2005, শিল্প মনোবিজ্ঞান, 4th সংস্করণ, হাসান বুক হাউস, ঢাকা। আবু বকর সিদ্দিক, স্নাতক ও স্নাতকোত্তর মনোবিজ্ঞান, সাহিত্যকোষ, ঢাকা। রওশন জাহান 1990, শিল্পে মনোবিজ্ঞান, কর্মবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে আজকে আমরা কি পড়েছি? শিল্প মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ আর বাংলাদেশে শিল্প মনোবিজ্ঞানের সমস্যা। তাহলে শিল্প মনোবিজ্ঞানটা কি সমগ্র উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার কোনো অংশে ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, শিল্প ব্যবসা ক্ষেত্রে সমস্যা সমাধানের ব্যাপারে শিল্প মনোবিজ্ঞানের কি ফলপ্রসূভাবে উৎপাদন হওয়ার জন্য, ফলপ্রসূ হওয়ার জন্য, প্রয়োগ করার জন্য রত রয়েছেন শিল্প মনোবিজ্ঞানীরা। আর শিল্প মনোবিজ্ঞানে যে শিল্প ও ব্যবসা ক্ষেত্রে নিয়োজিত কর্মীদের আচরণ নিয়ে ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাই বাংলাদেশের শিল্প উৎপাদনে শিল্প মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। আর শিল্প মনোবিজ্ঞানীদের যে গুরুত্ব সেটা শিল্প মালিকদের আমাদেরকে বুঝাতে হবে, তাহলে বাংলাদেশের শিল্প মনোবিজ্ঞানের যে সমস্যা তা সহজে দূরীভূত হয়ে যাবে। আর আজকের ক্লাসে যা পড়িয়েছি এটা তোমরা এই সহায়ক গ্রন্থবলীর সাহায্য নিয়ে আশা করি ভালো করে পড়বে।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসগুলো দেখে নিয়মিত পড়াশোনা করবে এই আশা রেখে এবং ভালো সুস্থ থাকবে এই কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।